আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমিনা পাখি অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তো আমরা এর আগেই একাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের বিভীষণের প্রতি যে মেঘনাদ কবিতাটা ছিল সেটা আমরা মোটামুটি শেষ করেছি। তো আমরা আজকে যে গদ্য বা গল্প আছে, আমাদের অপরিচিতা যে গল্প, সেই গল্প নিয়ে আলোচনা করব। আর তোমরা জানো যে তোমাদের সিলেবাসে দেওয়া ছিল যে বিড়াল গল্পটা, এই গল্পটা কিন্তু নতুন যে সিলেবাস, এই সিলেবাস অনুযায়ী কিন্তু এখন নাই, গতবার ছিল। এজন্যই আজকে আমরা আলোচনা করব অপরিচিতা গল্প। তো অপরিচিতা যে গল্প আছে, এই গল্প লিখছেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমাদের আগে থেকেই কিন্তু অনেক জানা আছে বা অভিজ্ঞতা আছে। তারপরও আমরা প্রথম অবস্থায় বা প্রাথমিক পর্যায়ে আমরা রবীন্দ্রনাথ সম্পর্কে একটু জানবো, তারপর আমরা অপরিচিতা যে গল্প আছে সেই গল্পটা যাব। তোমরা জানো যে অপরিচিতা যে গল্পটা আছে, এই গল্পটা কিন্তু একটা ছোট গল্প। তোমরা এর আগেও নবম দশম শ্রেণীতে কিন্তু ছোট গল্প পড়ে এসেছো, বা ওখানে যে সাহিত্যের রূপ ও রীতি আছে ওখানেও ছোট গল্প কীরকম হবে তোমরা জানো। এবং শুভা যে গল্প ছিল, এই শুভা গল্পও কিন্তু একটা ছোট গল্প ছিল। তো শিক্ষার্থীরা, তোমরা জানো যে ছোট গল্পের বৈশিষ্ট্যই হচ্ছে যে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই গল্পটা কিন্তু শেষ হয়েও শেষ হবে না। একটা শিক্ষার্থীর মনে বা যারা এই গল্পগুলো পড়বে তাদের মনে কিন্তু একটা আকাঙ্ক্ষা বা আশা থাকবে যে তার পরবর্তী জীবনে কি হয়েছে বা কি হলো জানার একটা যে আগ্রহ, এই আগ্রহটা থাকবেই। কিন্তু ওই যে ছোট গল্পের যে সংজ্ঞা শেষে লাইনটাই বলে দিচ্ছে, শেষ হয়েও হইল না শেষ। তো আমরা প্রথমে যাব রবীন্দ্রনাথ ঠাকুর। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, তোমরা জানো যে উনি 1861 খ্রিস্টাব্দের কলকাতার যে জোড়াসাঁকোর পরিবার আছে সেই পরিবারই জন্মগ্রহণ করেছিল। তাহলে তার জন্মটা কত সালে হচ্ছে? জন্ম হচ্ছে 1861 এবং তিনি মারা যান 1941 সালে। তো শিক্ষার্থীরা অবশ্যই এই সালগুলো মনে রাখবা। এবং অনেক সময় তোমাদের এই সাল থেকেও প্রশ্ন এসে থাকে, বিশেষ করে বহু নির্বাচনী যে প্রশ্ন, সেখানে তারিখও এসে থাকে। এবং এখানেই সবচেয়ে আরেকটা কথা যে তোমরা বাংলা সালটাও কিন্তু মনে রাখবা। তো বাংলা সালটা মনে রাখার সবচেয়ে সহজ একটা পদ্ধতি হচ্ছে যে এই যে আমাদের ইংরেজি যে সালটা আছে, এই ইংরেজি সাল থেকে 593 যদি আমি বিয়োগ করলেই আমি বাংলা সালটা পাবো। আবার বাংলা সালের সঙ্গে 593 যদি যোগ করি তাহলেও কিন্তু আমরা এই ইংরেজি সালটা পাবো। তো তিনি জন্মগ্রহণ করেন 1861 সালে এবং তিনি মারা যান 1941 সালে। আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে উপাধি বিশ্বকবি, আসলে কিন্তু তিনি শুধু বিশ্বকবি নন, বাংলা সাহিত্যে তিনি এমন একজন লেখক যে উনি যদি বাংলা সাহিত্যে আবির্ভাব না হতেন বা বাঙালি কবি না হতেন তাহলে কিন্তু বাংলা সাহিত্য কিন্তু পরিপূর্ণতা পেত না, বা বাংলা সাহিত্যটা অর্ধেকেই থেকে যেত। উনি বাংলা সাহিত্যের সব ক্ষেত্রেই অবদান রেখেছিলেন। নাটক বলো, গল্প, উপন্যাস, প্রবন্ধ, ছোট গল্প, গান বা অন্য যে ছবি আঁকা, সব ক্ষেত্রেই কিন্তু তার অবদান ছিল। শুধু একটি মাত্র শাখায় তিনি পদার্পণ করতে পারেনি, সেটা হচ্ছে মহাকাব্য। একমাত্র মহাকাব্যই তিনি যুক্ত হতে পারেননি। তাছাড়া বাংলা সাহিত্যে যতগুলো শাখা আছে সবগুলো শাখায় তিনি প্রবেশ করেছিলেন। আচ্ছা শিক্ষার্থীরা, 1861 সাল আমরা জানি রবি ঠাকুরের জন্মসাল, কিন্তু এই সালটা আরও একটা দিক থেকে গুরুত্বপূর্ণ। তোমরা জানো কি? হয়তোবা অনেকেই জানো বা অনেকেই জানো না। আমরা গত যে অনলাইন ক্লাসগুলো করেছিলাম সেখানে পড়েছিলাম বিভীষণের প্রতি মেঘনাদ। এই যে বিভীষণের প্রতি মেঘনাদ পড়তে গিয়ে আমরা ওখানে পেয়েছিলাম যে মহাকাব্য। এই যে মহাকাব্য ছিল বাংলা সাহিত্যে প্রথম সার্থক মহাকাব্য ছিল কি? মেঘনাদ বধ কাব্য, রামায়ণ অনুকরণে লেখা। এই যে মেঘনাদ বধ কাব্যও কিন্তু 1861 সালে প্রকাশ হয়েছিল। তোমরা যদি একটা জিনিস, একটা সাল মনে রাখতে পারো, অনেক সময় কিন্তু তোমাদের প্রশ্ন এসে থাকে, শুধু তোমাদের যে সার্টিফিকেট পরীক্ষায় প্রশ্ন আসে তা কিন্তু না। তোমরা যখন পরবর্তীতে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিতে যাবা বা ভার্সিটি ভর্তি পরীক্ষাগুলোতে দিতে যাবা তখন কিন্তু এরকম প্রশ্ন আসে। তাহলে তোমরা যদি মনে রাখো 1861 রবীন্দ্রনাথের জন্ম সালটা মনে রাখলেই কিন্তু তোমরা যে এই মেঘনাদ বধ কাব্য যে ছিল বাংলা সাহিত্যের একমাত্র সার্থক মহাকাব্য, সেটাও কিন্তু প্রকাশিত হয়েছিল 1861 সালে। এবং আমরা জানি যে
1801 সাল থেকে যদিও আধুনিক যুগ ধরা হয়, কিন্তু প্রকৃতপক্ষে আধুনিক যুগ শুরু হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের পর থেকে। তো শিক্ষার্থীরা, তোমরা জানো যে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা যদিও বিশ্বকবি বলে থাকি, আসলে কিন্তু ওনার অনেক উপাধি আছে। যেমন আমরা ওনার উপাধিগুলো দেখি যে সচরাচর বিশ্বকবি বলেই আমরা কিন্তু তাকে জানি, কিন্তু আবার ওনার আরও উপাধি আছে কবিগুরু, কবিগুরু বা গুরুদেব, এরকম অসংখ্য বা কয়েকটা উপাধি তার আছে। এই যে কবিগুরু যে ওনাকে বলা হয়েছিল বা গুরুদেব, তো এই কবিগুরু বা গুরুদেব উপাধি কে দিয়েছিল? আমরা জানি যে এই উপাধি দিয়েছিল মহাত্মা গান্ধী। এই যে মহাত্মা গান্ধী আছে, মহাত্মা গান্ধী কিন্তু আমাদের বিশ্বকবিকে কবিগুরু উপাধি দিয়েছিল। আবার এই যে রবীন্দ্রনাথ ঠাকুর আবার এই মহাত্মা গান্ধীকে বা করমচাঁদ, মহাত্মা গান্ধীর কিন্তু প্রকৃত নাম হচ্ছে করমচাঁদ গান্ধী, আর এই রবীন্দ্রনাথ ঠাকুর আবার এনাকে মহাত্মা উপাধি দিয়েছিল। তো দেখে তোমরা যে মহাত্মা গান্ধী তাকে উপাধি দিয়েছিল কবিগুরু, এবং রবীন্দ্রনাথ ঠাকুর তাকে উপাধি দিয়েছিল মহাত্মা গান্ধী। তো এই যে আমাদের যে উপাধিগুলো আছে, আমরা শুধু তাকে বিশ্বকবি হিসাবে জানি, আসলে কিন্তু তা না। তিনি বাংলা সাহিত্যে একজন এমন লেখক বা সাহিত্যিক, তিনি যদি বাঙালি না হয়ে অন্য কোনো লেখক হতেন তাহলে বাংলা সাহিত্যটা কিন্তু পরিপূর্ণতা পেত না। তো আমরা জানি যে এই রবীন্দ্রনাথ ঠাকুরের একটু বংশ পরিচয় আমরা জানি। তার পিতার নাম কি হচ্ছে? দেবেন্দ্রনাথ ঠাকুর। মাতা হচ্ছে সারদা দেবী। সারদা দেবী এবং তার যে দাদা ছিল, দাদার নামও আমরা জানি। আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারটা কিন্তু ছোট পরিবার ছিল না, একান্নবর্তী পরিবার ছিল, এবং দ্বিতীয়ত তার পরিবারটা কিন্তু একটা শিক্ষিত পরিবার ছিল। তার দাদার নাম ছিল প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তো দেখো দ্বারকানাথ ঠাকুর, এই যে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর যে আছে, ইনিও একটা সময় কিন্তু সাহিত্যের সঙ্গে জড়িত ছিলেন। আমরা জানি যে বাংলা সাহিত্যে যে সংবাদপত্রগুলো আছে তত্ত্ববোধিনী, এই তত্ত্ববোধিনী সংবাদপত্র কয়েকজন লেখকের বা কয়েকজনের সম্পাদনায় প্রকাশিত হতো। এই যে তত্ত্ববোধিনী যে পত্রিকাটা ছিল, এই পত্রিকার কিন্তু সম্পাদক ছিলেন আমাদের প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তো আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে জমিদার বংশের একজন লেখক, এবং এই জমিদার বংশের লেখক হওয়ার কারণেই সে কিন্তু, বা জমিদার বংশে জন্মগ্রহণ করার কারণেই সে কিন্তু দেশ বিদেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছিলেন। তো আমরা এখন দেখব তার যে অর্জনগুলো আছে, তার অর্জনগুলো আমরা একটু দেখে নিই। অর্জনের মধ্যে আমরা জানি যে গীতাঞ্জলি যে কাব্যগ্রন্থটা আছে, এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থের কারণে কিন্তু তিনি গীতাঞ্জলি এই যে গীতাঞ্জলি যে কাব্যগ্রন্থটা আছে, এটা কিন্তু অনেক সময় তোমাদের বিভিন্ন পরীক্ষায় আসে গীতাঞ্জলি বানান বা নিচের কোন বানানটি সঠিক। আমরা কিন্তু আগে দেখতাম যে গীতাঞ্জলি বা শ্রদ্ধাঞ্জলি বানান লিখতে গিয়ে আমরা কিন্তু রস্বইকার বা দীর্ঘইকার ব্যবহার করতাম, বা দীর্ঘই ব্যবহার করতাম, দীর্ঘইকার। কিন্তু এখন আমরা এখানে রস্বইকার বা ইকার ব্যবহার করে থাকি, এটাই কিন্তু শুদ্ধ। এই যে গীতাঞ্জলি যে কাব্যগ্রন্থ আছে, এই কাব্যগ্রন্থের জন্য কিন্তু তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, তোমরা নিশ্চয় জানো। নোবেল পুরস্কার পেয়েছিলেন কত সালে? 1913 সালে। তো দেখো শিক্ষার্থীরা, এই যে গীতাঞ্জলি যে কাব্যগ্রন্থ আছে, এই কাব্যগ্রন্থটা কিন্তু তার মৌলিক রচনা নয়, তোমরা নিশ্চয়ই জানো। তো এই কাব্যগ্রন্থটা কিন্তু তার মৌলিক রচনা নয়, এটা হচ্ছে
ইংরেজি কবি যে W.B. ইয়েটস আছে, ওনার যে ইংরেজি ছিল, ইংরেজি কবিতাগুলো ছিল, সেখান থেকে তিনি অনুবাদ করেছিলেন। ওটার নাম ছিল সং অফারেন্স। এই যে সং অফারেন্স যে বইটা ছিল, এর গীতাঞ্জলির কিন্তু ইংরেজি নাম হচ্ছে সং অফারেন্স। তো দেখো, এই যে এখানে কিন্তু নোবেল পুরস্কার তিনি 1913 সালে পেয়েছিলেন। আবার ব্রিটিশ সরকার কর্তৃক নাইট উপাধি পেয়েছিলেন, তোমরা জানো নিশ্চয়ই। এই যে নাইট উপাধি পেয়েছিলেন কত সালে? 1915 সালে। এই যে নাইট উপাধি তিনি পেয়েছিলেন 1915 সালে। নাইট উপাধি দিয়েছিল কারা? ব্রিটিশ সরকার। এই যে ব্রিটিশ সরকার তার যে লেখনী বা তার যে পাণ্ডিত্য, এগুলো লক্ষ্য করে তাকে নাইট উপাধি দিয়েছিল। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এই নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিলেন 1919 সালে। এই যে নাইট উপাধি ব্রিটিশ সরকার রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়েছিলেন, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এই নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিলেন। তার কারণ ছিল, পাঞ্জাবের এক রাজ্যে এই ইংরেজরা বা ব্রিটিশ শাসকের অত্যাচারে বা নির্যাতিত হয়ে অনেক মানুষ ওখানে মারা গিয়েছিল বা নির্যাতিত হয়েছিল। এই জন্য সে চিন্তা করেছিল যে আমাকে নাইট উপাধি দিয়েছে, অথচ আমার দেশের মানুষের উপর এরকম অত্যাচার করতেছে, এটা কখনোই মেনে নেওয়া যায় না। এই জন্য তিনি 15 সালে যে নাইট উপাধি পেয়েছিলেন, এই নাইট উপাধি তিনি প্রত্যাখ্যান করেছিলেন। এবং আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর যদিও ভারতে জন্মগ্রহণ করেছিল, তার পূর্বপুরুষ কিন্তু বাংলাদেশের যে খুলনা অঞ্চল আছে, এই খুলনা অঞ্চলেই বসবাস করেছিল। এবং তার যে শ্বশুর বাড়ি বা তার যে প্রথম স্ত্রী আছে, তার স্ত্রীর বাড়ি কিন্তু এই খুলনার এখানে, মানে খুলনায় ছিল, বাংলাদেশের। তো এখন আমরা জানবো যে রবি ঠাকুর যে কাব্য, উপন্যাস, ছোট গল্প এগুলো লিখেছিলেন, এগুলো সম্পর্কে আমি একটু বলবো তোমাদের। কাব্যগ্রন্থ, এই যে কাব্যগ্রন্থ তিনি 52টি কাব্যগ্রন্থ লিখেছিলেন, মনে রাখবো তোমরা, 52টি কাব্যগ্রন্থ লিখেছিলেন। আমরা মোটামুটি কিছু উদাহরণ দেই, যেমন চিত্রা, বলাকা, মানসী, সোনার তরী, যে কবিতা তোমার পাঠ্যপুস্তকে আছে এবার, সোনার তরী, এরকম ইত্যাদি অসংখ্য জনপ্রিয় যে কাব্য আছে উনি লিখেছিলেন। আবার আমরা আরো বলতে পারি যে মালঞ্চ বা এরকম অসংখ্য লিখেছিলেন। এবার আমরা জানবো যে তার নাটক, কারণ বাংলা সাহিত্যের যতগুলো শাখা আছে প্রায় প্রতিটি শাখায় কিন্তু তিনি পদার্পণ করেছিলেন। যেমন নাটক লিখেছিলেন তিনি 38টি। এই যে 38টি নাটক লিখেছিলেন, তার মধ্যে দেখো বিসর্জন, মুকুট, ডাকঘর বা তাসের দেশ ইত্যাদি, এরকম অসংখ্য জনপ্রিয় নাটক কিন্তু তিনি লিখেছিলেন। এরপর আমরা দেখব তিনি উপন্যাসেও, বাংলা সাহিত্যের আমি আগেই বলেছিলাম যে বাংলা সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে রবি ঠাকুর প্রবেশ করেনি। এবং তিনি গোল্ডেন টাচের মতো একজন ব্যক্তি ছিলেন, যেখানেই হাত দিয়েছেন সেখানেই মনে হয় সোনা ফলেছিল। তো তোমরা জানো যে রবি ঠাকুর 13টা উপন্যাস লিখেছিলেন। এই যে 13টা উপন্যাসের মধ্যে সবচেয়ে যে একটা গুরুত্বপূর্ণ উপন্যাস আছে, এই উপন্যাসের প্রশ্নটা কিন্তু তোমাদের অনেক সময় বিভিন্ন দেখবা যে ভার্সিটির পরীক্ষাগুলোতে এসে থাকে, যে বা তোমাদের বহু নির্বাচনীতে আসে, যেমন শেষের কবিতা। এই যে শেষের কবিতা, আমরা কিন্তু প্রথমত এই যে দেখি যে শেষের কবিতা, এটা তো কখনো উপন্যাস হতে পারে না, যেহেতু কবিতা আছে এটা কোনো কাব্যগ্রন্থ হবে। এই জন্য কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই ভুল করে থাকি যে শেষের কবিতা অবশ্যই কাব্যগ্রন্থের অন্তর্গত। তো অবশ্যই তোমরা মনে রাখবা যে 13টি উপন্যাস তিনি লিখেছিলেন, তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্নে এসে থাকে যে শেষের কবিতা কি ধরনের রচনা। তো এরপর হয়তো তোমাদের ভুল হওয়ার কথা না। তারপর হচ্ছে গোড়া, ঘরে বাইরে, যোগাযোগ,
গোড়া ঘরে বাইরে, যোগাযোগ, তারপর হচ্ছে রাজর্ষি, বউ ঠাকুরিনের হাট, এরকম অসংখ্য জনপ্রিয় উপন্যাস কিন্তু তিনি লিখেছিলেন। এছাড়াও তিনি প্রবন্ধ লিখেছিলেন 36টি প্রবন্ধ, 36টি। এছাড়াও যে ছোট গল্প আছে, যেটা আমাদের আলোচ্য বিষয়, সেটাই হচ্ছে ছোট গল্প। ছোট গল্প লিখেছিলেন প্রায় 95টি। এই যে এখানে ছোট গল্পের মধ্যে আমরা উদাহরণ দিতে পারি যে তোমাদের আজকের যে অপরিচিতা গল্পটি আছে, এই যে অপরিচিতা গল্পটিও কিন্তু একটি ছোট গল্প। আবার আমাদের জানা গল্পগুলোর মধ্যে উদাহরণ দেয় না কেন, শুভা, তারপর এর আগে ইন্টারমিডিয়েট সিলেবাসে ছিল হৈমন্তী, দেনা পাওনা, এরকম এক রাত্রি, পোস্টমাস্টার, এরকম অসংখ্য যে কাদম্বিনী, এরকম অসংখ্য উদাহরণ কিন্তু আমরা দিতে পারি। যেমন আমরা লিখতে পারি পোস্টমাস্টার, এরকম অসংখ্য বা 95টি ছোট গল্প কিন্তু তিনি লিখেছিলেন। এছাড়াও তিনি প্রায় ছবি এঁকেছিলেন। ওনার একটা ছবি আঁকাও নেশা ছিল, প্রায় 2000-এর মতো ছবি তিনি কিন্তু এঁকেছিলেন। আবার আমরা শুধু ওনাকে এটাই বলবো না, আমরা জানি যে উনি প্রায় 2000-এর মতো গান রচনা করেছিলেন। গান, এই যে গান 1915টির মতো গান লিখেছিলেন। এই জন্য আমি তোমাদের বারবার বলছি যে রবি ঠাকুর একজন কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন, দার্শনিক ছিলেন, গীতিকার ছিলেন, সুরকার ছিলেন, গায়ক ছিলেন, অভিনেতা ছিলেন। মানে সাহিত্যের এমন কোনো শাখা নেই শুধু মহাকাব্য বাদে যে উনি পদার্পণ করেননি। তো এগুলোই কিন্তু আমরা দেখতেছি যে এই রবি ঠাকুরের যে রচনা বা রবি ঠাকুর ওনার জীবদশায় কি কি রচনা করে গেছেন সেগুলো সম্পর্কে আমরা একটু হলেও ধারণা পেয়েছি। তো আমরা এখন যাব আমাদের যে আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয়ে যাই। তোমরা জানো যে আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অপরিচিতা গল্পটা। অপরিচিতা গল্পটা একটা ছোট গল্প। আর ছোট গল্পের সংজ্ঞায় তোমরা সাহিত্যের রূপ ও রীতি যে গল্পটা ছিল ক্লাস 10-এ বা 9-10-এর বইয়ে, সেখানে বলেছিল ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি প্রত্যহ যেতেছে ভাসি, তারই 2-4টি অশ্রুজল, নাহি বর্ণনার ছটা ঘটনার ঘন ঘটা, নাহি তথ্য নাহি উপদেশ, নাহি তথ্য নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়েও হইল না শেষ। তো ঠিক তেমনি আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অপরিচিতা যে গল্পটা, সেই অপরিচিতা গল্প নিয়ে আমরা আলোচনা করব। তো শিক্ষার্থীরা, এখানে আমাদের গল্পের মধ্যে একটা প্রশ্ন থাকে, অপরিচিত। আমরা জানি একটা হচ্ছে মানুষ কিন্তু দুই ধরনের থাকে, একটা আমার পরিচিত আর একটা হচ্ছে অপরিচিত। এখানে অপরিচিত, আমরা যদি কোনো পুরুষ মানুষকে যদি বলি থাকি যে এটা উনি আমার অপরিচিত, কিন্তু এখানে অপরিচিতা বলা হয়েছে কারণ এই যে অপরিচিতা মানুষটি ছিল একজন মেয়ে। এই মেয়ে হওয়ার কারণেই কিন্তু এখানে স্ত্রীলিঙ্গের মতো ব্যবহার করেছিল অপরিচিতা শব্দটি। বা আমি যদি পুরুষের ক্ষেত্রে বলতাম তাহলে কিন্তু অপরিচিতা বলতাম না, আমি বলতাম হয়তো তিনি আমার অপরিচিত। তো এখন নিশ্চয়ই বুঝতে পেরেছো যে অপরিচিতা গল্পটার নাম কেন করা হয়েছে। কারণ অপরিচিতা বলতে এখানে একটা আমাদের যে গল্পের মেন কথক ছিল অনুপম, তার নাম ছিল অনুপম, বা আমরা গল্পের নায়কও বলতে পারি এনাকে। যদিও গল্পের নায়ক বলা হয়, আর নায়করা কিন্তু বীরপুরুষ হয়ে থাকে, নায়করা শক্তিশালী হয়ে থাকে, নায়করা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে থাকে। কিন্তু আমরা কিন্তু অপরিচিতা যে গল্প আছে, এই গল্পের মধ্যে অনুপম চরিত্র যে আছে, অনুপম চরিত্রের মধ্যে কিন্তু এই বৈশিষ্ট্যগুলো দেখতে পাবো না। এখানে কিন্তু সে তার অন্যের উপর বা অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হয়েছিল। তো এখানেই আমরা প্রথমে দেখতে পাবো যে এখানে প্রথম হচ্ছে এটা উত্তম পুরুষের জবানিতেই কিন্তু গল্পটা বলা হবে অনুপম। প্রথমে আমরা জানবো অনুপম। এই যে অনুপম, অনুপম শব্দের অর্থ কি তোমরা জানো কি? অনুপম শব্দের অর্থ হচ্ছে যার কোনো তুলনা নেই বা যার কোনো উপমা নেই। তো এখন আবার আমি এটাও বলতে পারি যে অনুপম শব্দের অর্থ সুন্দর, ভালো, ঠিক আছে, কিন্তু এর সবচেয়ে ভালো অর্থ হচ্ছে যার কোনো
তুলনা নেই বা যার কোনো তুলনা হয় না, কিন্তু গল্পটা পড়লেই হয়তো আমাদের অনুপমের চেহারা সুন্দর, সে নেশা করে না বা মাধ্যম যে কোনো তামাক জাতীয় দ্রব্য পান করে না, বা সে এরকম রিলেশন বা পূর্বে যে রিলেশন ছিল সেটার সঙ্গেও জড়িত ছিল না। কিন্তু এই যে অনুপম, যার তুলনা হয় না বা যার কোনো উপমা নেই, এটা বাস্তব কথা। এর মানে অনুপমকে কিন্তু এখানে আমরা ব্যক্তিত্বহীন বা আত্মমর্যাদাহীন মানুষ হিসেবে কিন্তু উপস্থাপন দেখতে পাবো, রবি ঠাকুর কিন্তু উপস্থাপন করছেন। তো এই যে অনুপমের গল্পের শুরুতে বর্তমান বয়স কত? 27। মনে রাখবা, যখন গল্পকার বা অনুপম তার গল্পটা লিখতে বসেছিলেন, গল্পটা বলতেছিলেন, তখন তার বয়স 27। কিন্তু এই তার বয়স বর্তমানে 27 হলেও তার যে গল্পের যে কাহিনী বা গল্পের যে বর্ণনা, এটা কিন্তু 27 বছরের কাহিনী নয়, এটা 4 বছর আগের কাহিনী উনি কিন্তু লিখতেছেন বা আমাদেরকে বলতেছেন। কারণ আমরা অনেক সময় দেখো, আমাদের জীবনে বা ব্যক্তিগত জীবনে কিছু ঘটনা ঘটে যায়, আমরা কিন্তু কিছুদিন পর 2-4 বছর, 10 বছর, 15 বছর পর আমরা কিন্তু পরবর্তী যে প্রজন্ম আছে তাদের ক্ষেত্রে কিন্তু গল্প আকারে বলে থাকি। ঠিক তেমনি আমাদের অনুপমের জীবনেও যখন তার বয়স 23 বছর ছিল, তখন তার জীবনে এই ঘটনাটা ঘটেছিল। সেই ঘটনাটা কখন লিখতেছে? 4 বছর পর, যখন তার বয়স 27। তো অনুপমের বর্তমান বয়স কত? 27। তো এখন এই লেখক বলতেছেন যে এই বয়সটা দৈর্ঘ্যের দিক দিয়েও বড় নয়, আবার অভিজ্ঞতার দিক দিয়েও বড় নয়, এই কথাটা কিন্তু বলতেছে। তো অনুপম কিন্তু তার মামা ছিল, আমরা বলতে পারি যে অনুপমের যে মামা, ওনার নাম কিন্তু আমরা এখানে পাই না, ওনার নাম কিন্তু আমরা এখানে পাই না। এই যে মামা আছে, মামাই কিন্তু অনুপমের যে মা আছে, তার বাবা কিন্তু নেই, তার বাবা মারা গিয়েছেন। তো অনুপম ছোটবেলায় কিন্তু দেখতে খুব সুন্দর ছিলেন, যেটা আমরা যার তুলনা হয় না বলেই দিয়েছি। তো সুন্দর ছিলেন, কিন্তু তার সৌন্দর্যের মধ্যে কোনো গুণ ছিল না। যেমন তাকে এখানে শিমুল ফুল বা মাকাল ফলের সঙ্গে তুলনা করা হয়েছে। তোমরা জানো যে শিমুল ফুল কিন্তু দেখতে খুব সুন্দর, লাল টকটকে একটা ফুল, এবং যখন শিমুল গাছে ফুটে দেখতেও খুব সুন্দর হয়। কিন্তু দুঃখের বিষয়, এত একটা সুন্দর ফুলের মধ্যে কিন্তু কোনো গন্ধ না থাকার কারণে সেই ফুলটা কিন্তু আমরা ব্যবহার করে থাকি না বা ব্যবহার করি না। ঠিক তেমনি মাকাল ফল যে আছে, এই যে মাকাল ফলও কিন্তু দেখতে খুব সুন্দর, লাল টুকটুকে, কিন্তু মাকাল ফলও কিন্তু সেক্ষেত্রে খাওয়া যায় না। কারণ মাকাল ফল যখন তোমরা ভাঙবা, এর মধ্যে বিশ্রী একটা গন্ধ বা সারযুক্ত একটা দুর্গন্ধ বাইর হয়। এই জন্য কিন্তু আমরা এই মাকাল ফল বা শিমুল ফল সচরাচর কোনো কাজে ব্যবহার করি না। তো ঠিক তেমনি অনুপমকেও কিন্তু তার যে পণ্ডিত মশাই ছিল, তার যে গুরু ছিল, তাকে এগুলো বলেই ডাকতো বা এগুলোই সচরাচর বলে থাকতো। তো এভাবেই অনুপম কিন্তু প্রাথমিক অবস্থায় এগুলো বলতো, আর বলতে তখন কিন্তু তাকে বিরক্ত লাগতো যে তাকে হয়তো কটাক্ষ করতেছে, তাকে হয়তো বিভিন্নভাবে ছোট করার চেষ্টা করতেছে। কিন্তু পরবর্তী জীবনে যখন সে বাস্তব জীবনে আসলো, তখন সে মনে করেছিল যে আসলেই এই পণ্ডিত মশাই আমাকে যেভাবে এই মাকাল ফল বা শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেছিল, ঠিক তেমনি আমি যদি পরবর্তী জন্ম বা লাভ করে থাকি, হিন্দু ধর্ম আছে, তার কিন্তু এখানে একটা বিশ্বাসের ব্যাপার আছে, সে কিন্তু বিশ্বাস করে না হয়তো হিন্দু ধর্ম পুনর্জন্মকে। বলতেছে আমি যদি পুনর্জন্ম পেয়ে থাকি, পুনর্জন্মেও যেন আমি এভাবেই আমার যে পণ্ডিত মশাই বা আমার যে আশেপাশে যারা আছে তারা যেন আমাকে ডাকে। তো শিক্ষার্থীরা, আজকে আর নয়, আমাদের সময় শেষ হওয়ার কারণেই আমি পরবর্তী যে ক্লাস আছে সেই ক্লাসে অপরিচিত গল্পের যে বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ আমি শেষ করব। তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, খোদা হাফেজ।